সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে, আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষাকে আমরা জানাতে চাই। এখানে বলা হয়েছে 16ই ডিসেম্বর 2025 আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18ই ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হবে। কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয়। তো সেখানেও রাজ্যসভাতে 21শে ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19শে ডিসেম্বর 2025 বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21শে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা আইন হিসাবে পরিগণিত হয়েছে। আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে, বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960. পরবর্তী সময়ে ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971। এটা এরকম না এখানে হয়েছে আরম্ভ করেছে এমজিআর জায়গার নাম পাল্টিয়ে দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যে গভর্নমেন্ট এসছে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকার কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায়। তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল, তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971-এ হয়েছে। পরবর্তী সময়ে সেখানে these were followed by more structural efforts in 1980 এবং 1990, including National Rural Employment Program, Rural Landless Employment Guarantee Program, এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেগুলো মার্জড উইথ জওহর রোজগার যোজনা ইন 1993 এবং সেটা পরবর্তী সময়ে which consolidated into সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা in 1999. উদ্দেশ্যটা কি ছিল? aimed at improved coverage and coordination. তারপর কি হলো? এমপ্লয়মেন্ট এসুরেন্স and the food for work program addressed seasonal unemployment and food security. কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড বা ট্রাইং এন্ড এরর এই ধরনের। তো আলটিমেটলি সেই ট্রাইং এন্ড এরর মেথডের পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 সেটা দেখা গেল খুব ভালো। এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 এই যে একটা মেজর শিফট করেছে, তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ স্ট্যাটুটরি রাইট। আগে স্ট্যাটুটরি রাইট ছিল না, স্ট্যাটুটরি রাইট টু ওয়ার্ক, মানে আইনগতভাবে রাইট হয়েছে। এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করলো সেটাকে মাথায় রেখে these experiences culminated in the enactment of Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, that is Indian in 2005, providing nationwide legal framework for rural generation. কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল। তো সেই খামতিগুলো দূর করার জন্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, একের পরে উনি বারবার বলছেন যে রিফর্ম করতে হবে, রিফর্ম ছাড়া কিচ্ছু হবে। এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ
বিজনেস, ইজ অফ লিভিং সবকিছু কিন্তু তাতেই হবে। এতে করে মাথায় রেখে এটা কাউকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না। এটাতে কি বলেছে, জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম, আসলে তো এটা না। এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা এন্ড রাজ্যসভা। তো এইরকম এটা, তো এটাকে নিয়ে নানা রকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। So it aims to replace the Mahatma Gandhi National Rural Employment Guarantees Act with a new framework. কিছু নতুন ভাবে চেষ্টা করেছে। আগে যেরকম হয় একের পরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেইভাবেই কিন্তু সেগুলো হয়। সো দ্যাট ইনক্লুডস কি, হায়ার ওয়ার্ক গ্যারান্টিজ, যাতে আরো বেশি কাজ দেওয়া যায়, বেশি পরিমাণে দেওয়া যায়। ক্যাপড ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্ট। ক্যাপড ফান্ডিং মানে normative allocation that is made by the central government. তো সেইভাবে একের পরে এই কারণে কিন্তু এই যে চেঞ্জ গুলো করলো, এক নম্বর। দু নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। আগে দেখতাম কাজ হলো, সেটা কিন্তু ডিউরেবল থাকতো না, কি কাজ করছে কোথায় করছে কেউ জানে না, এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে। এন্ড টাইটেন অ্যাকাউন্টেবিলিটি, যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার ইন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। থার্ড হচ্ছে কমিটমেন্ট অফ ওভার ₹95,000 crore, আপনারা ভাবুন 95,000 crore ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দিস ইনিশিয়েটিভ। আরেকটা কি বলছে, মডার্নাইজেশন অফ রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ টু অ্যালাইন উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, এবং এটাকে যাতে প্রপার মানে রেজিলিয়েন্স গোলস আমরা পৌঁছতে পারি তার জন্য এটা করে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাকে যদি আমরা ধরি, দিস বিল রিফ্লেক্টস এ সিগনিফিকেন্ট শিফট ইন ইন্ডিয়াস অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট। আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন। আমাদের 75% লোক আমাদের পপুলেশনের গ্রামীণই থাকে। তো তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলে শুধু শহর কেন্দ্রিক কিছু করলাম, তাতে লাভের লাভ কিছু হবে না। এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটার উপর প্রচন্ড জোর দিয়েছেন। এবং এতে করে এই যে এই নতুন আইন, তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। 100 দিন ছিল আগে, আপনারা সবাই জানেন, এবং 100 দিন থেকে 125 দিন করা হয়েছে। আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে 100 দিনের কাজ দেওয়া হয় না, 65 দিন কেন। তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে, অনেকে আছে এইসব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায়, আরো অনেক বিভিন্ন স্কিম থাকাতে কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম, কিন্তু এগুলো কমপ্লিকেটেড। এখন কিন্তু এরকম না। এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন, এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন, এন্ড ইট উইল হেল্প। এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী, সেগুলো 1 নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এনজিএন রেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া হচ্ছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয়
তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে, উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয়, সেটা আগে হতো, এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। 3 নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার স্বায়ত্তশাসন, ডিসেন্ট্রালাইজেশন। গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে। তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে। গ্রাম পঞ্চায়েত উন্নত যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা তারা প্রণয়ন করবে, সেখানে তারা প্ল্যান করবে এবং সেখানে কিন্তু গ্রামবাসীদেরও, গ্রাম সভা যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে। তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মতভাবে সেই ডিসিশনগুলো নেবে। এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাদের 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি, সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া আঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ। আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি, যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হয়। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশপ ফর আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি, আমরা সবাই জানি যখন সাইক্লোন হয় কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া যখন কোন সেখানে সমস্যা হবে তাদেরকে ব্যবহার করা হবে। তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমবেঙ্কমেন্ট, কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়, তো সেখানে আমরা মনে করি যে কাকে আনবো, তো এদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয় যে দেয়ার ওয়ার্ক, দেয়ার এক্সপার্টাইজ অর দেয়ার ওয়ার্ক ক্যান বি ইউটিলাইজড। এই যে 4টি ক্ষেত্রে একত্রে যে উন্নয়ন এবং ক্ষমতায়ন এবং সমন্বয় এবং টেকসই আজীবিকার ভিত্তি গঠন করা হয়, এই 4টি যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা বিভাগীয় সমন্বয় ও স্বচ্ছতা, আমাদের আগের কোন ডিপার্টমেন্ট কোনটা দেখবে এটার একটু অসামঞ্জস্য ছিল। তো এর জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার, সেই সমস্ত এই আইনের, এই যে আইনটা তৈরি হয়েছে, গ্রাম স্তরের সকল কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্ট্যাকে
সেটা অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে কাজের পুনরাবৃত্তি রোধ করা হবে। এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে, খালি খননই করছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে। এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা, ট্রিপলিং হচ্ছে কিনা, সেটা রোধ করা যাবে। এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে, ইভেন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে জিনিস, আমরা আগে দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে, 20 জনের কাজ 4 জনের নাম লিখে বাকিগুলো পকেটস্থ করেছে, আমরা দেখতাম আগে। আমরা সবাই জানেন, আপনারাও জানেন। তো সেইগুলোর জন্যই এই যে দুর্নীতি, সেগুলো কিন্তু প্রতিরোধ হবে। কৃষি ও শ্রমের সমন্বয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময়, যাতে কৃষি সময়ের জন্য 365 ডে। তো 365 ডেজের মধ্যে 2 মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকে, এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে। তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না, যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে। তাহলে 365 থেকে যদি আমরা 60 মাইনাস করি, তাহলে 305 ডেজ হয়। 305 ডেজের মধ্যে আমরা এই যে 100 থেকে 125 দিন করলাম, সেই 125 দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব। তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল বিষয় বাস্তবায়িত হবে। এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের, কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন, জিডিপি বলুন, কৃষি প্রধান ভারত, কৃষি প্রধান ত্রিপুরা, সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয়। প্রশাসনিক ব্যয় সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল, আগে ছিল মাত্র 6%, এই যে প্রশাসনিক ব্যয়, সেই থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চিত করা হবে। এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব মসৃণ বাস্তবায়ন সেটা সম্ভব হবে। এই যে নতুন আইন সংক্রান্ত শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট, সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে। যেখানে খুশি সেখান থেকে করা যাবে না। এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে। এমজিএনরেগা এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। মুন্না এমজিএনরেগা চলে যাবে এখন, এটা পাশাপাশি চলতে থাকবে, মানে গ্যাপ যেন না থাকে। তো এমজিএনরেগা, অনেকে বলবে এমজিএনরেগা শেষ, কাজ চলতে থাকবে। পাশাপাশি আমাদের এই যে বিবি জি রামজি, এটাও চলতে থাকবে। আস্তে আস্তে করে যখন সেটাকে টেক আপ করে নেবে, যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয়। এটা যখন এটা অ্যাক্লিমেটাইজ হবে বা সেটাকে টেক আপ করবে, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে করে শেষ হয়ে যাবে। তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবি জি রামজির আইন 2025, এটা যদি বাস্তবায়িত হয়, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত 2047-এর যে টার্গেট রেখেছে, ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা টার্গেট করি। আর আমরা তো আরেকটা ইন এডিশন আরেকটা রেখেছি, এই যে নতুন ত্রিপুরা। কালকে আমি এক জায়গায় গেলাম, আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন, আমরা বলছি নতুন ত্রিপুরা। কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এডিসি। আর আজকে আমি আবার বললাম, যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, নতুন মিউনিসিপ্যালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত, এই আশা রাখছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করছেন,
ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে, সেটা এই আইনের মাধ্যমে সেটা সম্ভব হবে, সেটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী গতকালকে যে নাটকীয়তা দেখালেন, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কি বলবেন? তো কি বলবো, মাননীয়